আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি তোমাদের সাথে আছি। তো এর পূর্বে আমি তোমাদের সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখনো রাখছেন তোমাদের সামনে। তো ভবিষ্যতেও আশা করি থাকবো, আল্লাহ যদি হায়াতে দান করে। তো শিক্ষার্থীরা, তোমরা সকলে সুখে থাকো, ভালো থাকো, এই কথাটা সবসময় করি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 6 নিয়ে হাজির হয়েছি। তো এই অধ্যায় থেকে তোমাদের এর পূর্বে আরেকটি ক্লাস করেছি। তো আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে যে অবশিষ্ট কার্যক্রমগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে থাকার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, অঙ্ক করার সুবিধার্থে আমি আগে এই সময় সম্পাদনার কারণে আগে একটা প্রশ্ন উঠিয়েছি। তোমরা প্রশ্নটা একটু দেখো প্রশ্নটা এখানে কি লেখা আছে। তো এখানে আর্থিক অবস্থার বিবরণী একটা দেওয়া আছে চার্টে। তো দায় পাশে দেওয়া আছে শেয়ার মূলধন, রক্ষিত আয়, নিদাবি লভ্যাংশ, এটা চলতি দায়, 10% মূলধকি ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়, ব্যাংক জমাতিরিক্ত প্রদেয় নোট, প্রদেয় হিসাব, এটি হচ্ছে চলতি দায়। আর হচ্ছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, হাতে নগদ, অগ্রিম বেতন, এগুলো হচ্ছে চলতি সম্পত্তি। আর স্থায়ী সম্পত্তি একটা দেওয়া আছে, আর শেয়ার অবহার, এটা হচ্ছে ভুয়া সম্পদ বা অসম্মানযোগ্য ব্যয়। নিচে অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় বিক্রয় 20,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয়। এই হচ্ছে আমাদের তথ্য। তো এখানে করণীয় যেটা দেয়া আছে, প্রথমে বিনিয়োজিত মূলধন বের করতে বলছে। তো আমরা প্রথমে করব বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করব। তো দেখো, বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে, বিনিয়োজিত মূলধনের কয়ভাবে করা যায় আমি তোমাদের সহজ একটা সূত্র শিখিয়ে দিচ্ছি। মোট সম্পত্তি, এখান থেকে আমাদের ভুয়া সম্পদ বাদ দিন, মাইনাস চলতি দায়। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের সূত্র। এই অঙ্কে মোট সম্পত্তি আমাদের আছে 3,05,000 টাকা। তো ভুয়া সম্পদ এই অঙ্কে একটা আছে, শেয়ার অবহার 22,500 টাকা। আর চলতি দায় এটি হচ্ছে 1, 2, 3, 4। এটা একটা যখন আমরা করি, নিদাবি মানে অদাবি দাবি লভ্যাংশ 25,000 যোগ 30,000 যোগ 15,000 যোগ 50,000। তো আমাদের টোটাল চলতি দায় হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আমরা একদম টোটাল ক্লাস করে আমরা যা পাবো 3,05,000 থেকে 22,500 বাদ দেব, মাইনাস 1,20,000 বাদ দেব, টোটাল 1,62,500 টাকা। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের হলো 1,62,500 টাকা। দেখো শিক্ষার্থীরা, একটু আমি তোমাদের অল্প কিছু সময় দিলাম, তোমরা একটু দেখো অঙ্কটা। এটা হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। প্রায় অঙ্কের ভিতরে আমাদের ক নাম্বার এটা থাকবে। তো আমরা এখন ক্ষয়ে চলে যাব। খ কি চেয়েছে, ক নাম্বারটা আমরা মুছে ফেলি। এটা আমাদের মনে রাখতে হবে, খ হচ্ছে 1,62,500 টাকা বিনিয়োজিত মূলধন। এখন যেটা করব, ক্ষয়ের মধ্যে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র আমি নিচে দিচ্ছি। নেট লাভ divided by
বিনিয়োজিত মূলধন ইনটু 100। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কের ভিতরে আছে যে এই অঙ্কে মোট লাভ নিট লাভ একটা এন্ট্রিও নেই, মোট লাভও দেয়া নেই নিট লাভও দেয়া নেই। তাহলে আমাদের এখানে আগে কি করতে হবে, নিট লাভ বের করতে হলে মোট লাভ আগে জানা দরকার। আগে আমরা নিচে লিখি মোট লাভ নির্ণয়। মোট লাভ আমাদেরকে নির্ণয় করতে হবে, কেন? আমাদের নিট লাভ যেহেতু প্রশ্নে দেয়া নেই, তো নিট লাভ আমি যদি মোট লাভই না পাই তাহলে নিট লাভ কিভাবে পাবো? এজন্য আগে মোট লাভটা একটু নির্ণয় করি। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখো, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ এবং বিক্রয়। এর মানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি না, সংক্ষেপে আমি ওই নিয়মে অঙ্কটা বের করে দেখাই তোমাদের সহজ অঙ্ক বোঝার সুবিধার্থে। মনে করি বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা, এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। ডিভাইড করে দিলাম, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নেই প্রশ্নে, যোগ লাভ 25% লাভ বলছে, তাহলে মোট বিক্রয় মূল্য আমাদের কত হলো? 125 টাকা। এই অঙ্কের ভিতরে আমাদের বিক্রয়ের টাকা দেয়া আছে, বিক্রয় টাকা দেয়া নেই এখানে। আমি আনুমানিক ধরে নিই বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। আনুমানিক দিয়ে দিলাম, প্রশ্নটা মনে মনে একটা ভুল হয়ে গেছে। বিক্রয় 4 লক্ষ টাকা, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে লাভ 25 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ 125 ভাগের 25 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 4 লক্ষ টাকা হলে 125 টাকা 25 4 লক্ষ দিয়ে গুণ হবে, তাহলে আমাদের টোটাল লাভ বের হয় 80,000 টাকা। তাহলে আমাদের মোট লাভ কত বের হলো? 80,000 টাকা। আমাদের কাজ শেষ হয়নি। দেখো আবার বলি, যেহেতু প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয়, প্রশ্নে বলে দিয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রয়। তো বিক্রিত পণ্যের ব্যয় কত আমরা জানি না, এই জন্য ধরলাম বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা, তাহলে লাভ 25 টাকা, তাহলে টোটাল হলো 125 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 125 টাকা হলে লাভ হচ্ছে 25 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত হয়? কমবে। আর যদি বিক্রয় মূল্য 4 লক্ষ টাকা তাহলে লাভ কত হলো? 80,000 টাকা। তাহলে আমাদের ওকে মোট লাভ পেলাম 80,000 টাকা। তো এখন নিলে কি করব? নিট লাভ। নিট লাভ যেহেতু প্রশ্নে দেয়া নেই, নিট লাভ নির্ণয় করি। এটা হলো মোট লাভ। এবার নিট লাভ নির্ণয় করি। নিট লাভ নির্ণয় কিভাবে করে? মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেয়। এই ওকে পরিচালন ব্যয় একটা এন্ট্রিও নেই, তবে আনুমানিক ধরা যায় 10% বন্ধুকে ঋণ, এটা হচ্ছে আমাদের কি ঋণের সুদ। যেহেতু 10% আছে তাহলে ঋণের সুদ কত বের হয়? 3,500। তাহলে 4 লক্ষ থেকে মাইনাস 3,500 বাদ দিলে 3,96,500 টাকা হচ্ছে আমাদের নিট লাভ। দেখো সেক্ষেত্রে একটু ভালো করে বুঝে নাও, আমাদের ওকে মোট লাভ দেওয়া ছিল না, মোট লাভ আমরা বের করলাম। সরি ভুল হয়েছে অঙ্কটা, আমাদের মোট লাভ হচ্ছে 80,000 টাকা, নিট লাভ হচ্ছে ঋণের সুদ হচ্ছে 3500 টাকা। তাহলে আমাদের বাদ দিয়ে কত আসলো? 76,500 টাকা। এটা হচ্ছে আমাদের নিট লাভ। তো আমাদের বিনিয়োজিত মূলধন এখন বের করে নিট লাভ 76,500।
এটা হচ্ছে আমাদের ৭৬৫০০ ইনটু 100। বিয়োজিত মূলধন আমরা একটু আগে কত বের করছিলাম? সরি আমার এটা রেকর্ড করে রাখিনি, এই জন্য হচ্ছে ৩,০৫,০০০ মাইনাস ২২,৫০০ ৩,০৫,০০০ মাইনাস ২২,০০০। ক্যালকুলেটর কাজ করতেছে না, একটু সমস্যা হয়ে গেছে। ৩,৫০০০ মাইনাস এক লাখ ৬২,৫০০ টাকা, ১,৬২,৫০০। সরি আমাদের ক্যালকুলেটর একটু ডিস্টার্ব দিয়েছিল, এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য একটু দেরি হয়ে গেল। ৭৬৫০০ ইনটু ১০০ আর ১,৬২,৫০০। $47.07 হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। তো সেক্ষেত্রে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আমরা নির্ণয় করলাম। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দ্বারা আমরা কি পাইলাম এখন আমাদের বোঝা দরকার। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দ্বারা আমরা এটাই পাইলাম, এটা দ্বারা এটাই নির্ণয় করে এই অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা হয়। এই অনুপাতের দ্বারা প্রতিষ্ঠানের সাফল্য বা ব্যর্থতা নির্ণয় করা হয়। যদি অনুপাত বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের উচ্চ সাফল্য, আর যদি অনুপাত কম হয় তাহলে প্রতিষ্ঠান কি ব্যর্থ। যেহেতু আমাদের এখানে পার্সেন্টেজ আমাদের অনেক বেশি আছে, তাহলে প্রতিষ্ঠান সাফল্যতা অর্জন করতেছে। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা শিখবো দায় মালিকানা অনুপাত। প্রমাণ প্রুফ হয় দায় মালিকানা অনুপাত। এই অনুপাতের সূত্র খুব সহজ, মোট বহির্দায় ডিভাইড বাই মালিকানা তহবিল। তবে মালিকানা তহবিলের সাথে ভুয়া সম্পদ থাকলে বাদ দিতে হবে। এখানে আমাদের মোট বহির্দায় নির্ণয় করতে হবে। মোট বহির্দায় সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায়। এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় কি আছে? বন্ধুকে ঋণ ৩৫,০০০ টাকা যোগ চলতি দায়। চলতি দায় আমরা একটু আগে নির্ণয় করলাম, কত জানো? ২৫,০০০ যোগ ৩০,০০০ যোগ ১৫,০০০ যোগ ৫০,০০০ ১,২০,০০০। তাহলে আমাদের মোট বইটা হচ্ছে ১,৫০,০০০
55,000 টাকা। মোট বইতে 1,55,000 টাকা। আর মালিকানা তো হবে মালিকানা তো বলেছে মালিকানা তো নির্ণয় করতে গেলে আমাদের শেয়ার মূলধন রক্ষিত আয় এই দুটো হচ্ছে আমাদের মালিকানা তো হবে। শেয়ার মূলধন যোগ রক্ষিত আয় মাইনাস শেয়ার অবহার। দেখো আমাদের মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করতে হয়। এখানে মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন যোগ রক্ষিত আয়, আরো এন্ট্রি থাকতে পারে রক্ষিত আয়, আরেকটা হচ্ছে সংরক্ষিত আয়। তো রক্ষিত আয় সংরক্ষিত আয় এই এন্ট্রিগুলো আমরা অন্তর্ভুক্ত করব। তারপরে আর কি থাকতে পারে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, শেয়ার অধিহার, এই সমস্ত যদি থাকে লভ্যাংশ সমাধান হবে, তাহলে আমাদের মালিকানা তহবিলের মধ্যে আসবে। তাহলে আমাদের আমরা যোগ করি 1,50,000 শেয়ার মূলধন, সরি 1 লক্ষ যোগ 50,000 মাইনাস 22,500। তাহলে আমাদের রেজাল্ট আসে 1,50,000 মাইনাস 22,500, 1,27,500। 1,27,500 টাকা হচ্ছে আমাদের মালিকানা তহবিল। 1,27,500। তো আমরা যদি ভাগ করি 1,55,000 মাইনাস 1,27,500, তাহলে আমাদের 1,55,000 ভাগ হবে, সরি 1,27,500 আমাদের 1.22:1। তো আমাদের দায় মালিকানা অনুপাতের আমাদের রেজাল্ট যেটা বের হলো 1.22:1। তো দায় মালিকানা অনুপাত দ্বারা আমরা 1.22:1 আমরা এখানে পেলাম। এটার আদর্শ মান হচ্ছে 0.33:1। তো শিক্ষার্থীরা আমরা এখান থেকে দুইটা সূত্র শিখলাম। এখন যেটা শিখবো মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো আমরা এর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা একটু আগে নির্ণয় করছি, তারপর আমি এখানে দেখাই যে সংক্ষেপে ওই অঙ্কের পাই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার উপায়। ওইভাবে যদি আমরা করি, একটু আগে আমরা যেটা করলাম চার লক্ষ টাকাকে 125 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। তিন লাখ 20,000, 3,20,000 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে কিভাবে বের করলাম। ধরে নিলাম আগের অঙ্কটা আমরা যেভাবে করেছি সেভাবে ধরে নিলাম আমরা বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা, লাভ 25 টাকা, তাহলে বিক্রি 125, তাহলে বিক্রি মূল্য করে বিক্রি মূল্য 125 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা। 1 টাকায় কত? 4 লক্ষ টাকায় কত? তাহলে বিক্রি মূল্য করলাম। আর গড় মজুদ, গড় মজুদ বলতে এখানে মজুদ পণ্যকে বোঝাচ্ছে। গড় মজুদ এখানে দুইটা মজুদ আছে প্রশ্নে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে সমাপনী মজুদ। তো সুতরাং গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2, ভাগ করতে হবে 2 দিয়ে। তো প্রারম্ভিক মজুদ আছে 20,000 টাকা, সমাপনী মজুদ আছে 30,000 টাকা। এটা যদি
ভাগ 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা আসলে কত 50 কে 2 দিয়ে ভাগ করলে 25,000 তাহলে 3,20,000 ভাগ 25,000 12.802 বুঝলেন? তো শিক্ষার্থী আমরা পর্যন্ত যেগুলো আমরা শিখলাম একটা হলে মৌজুদা বর্তমান অনুপাত। তো আরেকটা কাজ শিখব প্রাপ্য হিসাব অনুপাত। जो गौर प्राप्त हिसाब जो गौर प्राप्त এই অঙ্কে তো ধারে বিক্রয় দেয়া নেই, এই জন্য আমাদের যেহেতু ধারে বিক্রয় অঙ্কে দেয়া নেই তাহলে বিক্রয় কি নির্ধারিত বিক্রয়। অঙ্কে যেহেতু ধারে বিক্রয় নেই তাহলে বিক্রয় আমাদের কি ধারে বিক্রয়। তাহলে বিক্রয় কত আছে 4 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব আছে 65,000 जो প্রাপ্য অনুপাত আছে 25,000 টাকা। তাহলে আমাদের কত আসলো 90,000 টাকা। তাহলে 4 লক্ষ টাকার উপরে যদি ভাগ করি चार दशमिक 4 বার, তাহলে এটা মোট আবর্তন হচ্ছে 4.44 বার। দেখো আবার তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতে ধারে বিক্রয় ডিভাইডেড বাই প্রাপ্য হিসাব প্রাপ্য নোট গড় দেনা দ্বারা। প্রাপ্য হিসাব দ্বারা আমরা কি নির্ণয় করি আমাদের খুব জানা দরকার। বলছি ধারে বিক্রয়ের ফলে আমরা যাদের নিকট পণ্য ধারে বিক্রয় করি তো তাদের নিকট থেকে কতদিন পরে কিভাবে অর্থ আদায় হবে এবং কতদিন এই আদায়কৃত অর্থ আদায় হবে না, কতদিন অনাদায় থাকবে তা নির্ণয় করে হচ্ছে আমাদের প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, মানে দেনাদার আবর্তন অনুপাত। এটা হচ্ছে আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। তো আমাদের যেহেতু এখানে আছে 4.44 বার, তাহলে আমাদের কি প্রতিষ্ঠান অবস্থা কি বলেছে সন্তোষজনক। তো এখন আমরা হিসাব করে যেটা করব পদ হিসাব আবর্তন অনুপাত। হিসাব আবর্তন অনুপাত একটু শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যে সূত্রের মধ্যে আবর্তন আমরা পেয়েছি যেমন মজুদ আবর্তন অনুপাত, ওখানে আমাদের রেজাল্ট বার বেরিয়েছে, আর এখানে দেনাদার আবর্তন অনুপাত এখানে রেজাল্ট বার বেরিয়েছে। এখানে আবার পদ হিসাব আবর্তন অনুপাত এটা রেজাল্ট বার হবে। পদ হিসাব আবর্তন অনুপাত দ্বারা কি বোঝাবে? পদ হিসাব আবর্তন অনুপাত দ্বারা হলো যাদের নিকট আমরা ধারে পণ্য বিক্রয় করেছি পাওনাদার তারা হচ্ছে কি দেনাদার, এটা হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। আর আমরা যাদের নিকট থেকে পণ্য কিনেছি তারা হচ্ছে কি আমাদের পাওনাদার, ধারে পণ্য কিনছি, এই কিনার প্রেক্ষিতে কতদিন পরে আমরা কিভাবে টাকা দিব
এইগুলো নির্ণয় করাই আমাদের হচ্ছে প্রদয় হিসাব আবর্তন অনুপাত। তো প্রদয় হিসাব আবর্তন অনুপাতের সূত্র কি? ধারে ক্রয় ডিভাইড বাই প্রদয় হিসাব যোগ প্রদয় মূল। তো ধারে ক্রয় দ্বারা আমাদের প্রদয় হিসাব কত আছে? এখানে ধারে ক্রয় আছে 2,25,000 টাকা। প্রদয় হিসাব দেওয়া আছে আমাদের 50,000। প্রদয় মূল আছে 15,000। তো 2,25,000 কে আমরা 65,000 দিয়ে আমরা ভাগ করি। 2,25,000 ভাগ 65,000। তিন 3.46 বার। তো ক্ষেত্রে আমরা আবর্তন অনুপাতে আমরা তিনটা জিনিস পেলাম। একটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। কি পেলাম? প্রথমে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত দ্বারা আমরা কি নির্ণয় করি? মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা কতটুকু, একটা প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা কি পরিমাণ তা জানার জন্য আমরা কি করি? মজুদ আবর্তন অনুপাত আমরা নির্ণয় করি। আর আমরা বলছি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, যাদের নিকট ধারে পণ্য বিক্রি করা হয়েছে কতদিন সেই টাকা আমাদের অনাদায়ী থাকবে, ওই টাকা কখন আমরা পাবো এবং কিভাবে আমরা দ্রুত আদায় করতে পারবো, এটা নির্ণয় করার জন্য আমাদের এই দেনাদার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করা হয়। তো এটা আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। তো এই অঙ্কে আমাদের যে রেজাল্ট পেলাম 4.44 বার। এর মানে প্রতিষ্ঠানের অবস্থাকে বলেছে আমাদের সন্তোষজনক যে তারা দেনাদার কাছ থেকে বছরে 4.44 বার বেশি সেই অর্থ আদায় করতে পারবে। আর প্রদয় হিসাব আবর্তন অনুপাত দ্বারা কি নির্ণয় করে? প্রদয় হিসাব আবর্তন দ্বারা নির্ণয় করে যাদের নিকট থেকে আমরা পণ্য ধারে ক্রয় করেছি, যাদের নিকট আমরা ধারে পণ্য ক্রয় করেছি তাদের নিকট কিভাবে টাকা দ্রুত পরিশোধ করা যায়, পাওনাদার বিন্দুর টাকা কিভাবে দ্রুত পরিশোধ করা যাবে, কিভাবে পরিশোধ করা যাবে, কত সময়ের মধ্যে পরিশোধ করা যাবে, কতবার পরিশোধ করব, এইগুলো আমরা যখন নির্ণয় করব আমরা কি বলছে প্রদয় হিসাব আবর্তন অনুপাত। তো প্রদয় হিসাব আবর্তন দ্বারা আমরা এইগুলো আমরা নির্ণয় করি। তো শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত প্রথম লেকচারে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে চৌত অনুপাত, কারণ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি এটা আমরা জানলাম। তারপরে আমরা মোট মুনাফা অনুপাত, বিপ মুনাফা অনুপাত আমরা বলছে নির্ণয় শিখছি গত লেকচারে। তো শিক্ষার্থীরা আজকে আমরা কি কি শিখলাম? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত অথবা বিনিয়োজিত মূলধনের কর ও কর পূর্ব নির্ণয়, এটা আমরা শিখলাম। তারপর শিখলাম কি? তারপর আমরা শিখলাম দায় মালিকানা অনুপাত, বলছে দায় মালিকানা অনুপাত শিখলাম। তারপর আমরা কি শিখলাম? মজুদ আবর্তন অনুপাত। তারপর শিখলাম প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তারপর শিখলাম প্রদয় হিসাব আবর্তন অনুপাত। তো শিক্ষার্থীরা আগামী লেকচারে আমরা আরো কিছু অংশ আমরা এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো, তারপর আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তো আমি আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা যে অঙ্কটা বাসায় এই অঙ্কটা একবার প্র্যাকটিস করবা, সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবে। আর আমি যেটা বাড়ির কাজ দিচ্ছি তোমরা সেটা আমাকে করে আমার মেইলে তোমরা পাঠিয়ে দিবে। তো বাড়ির কাজ যেটা দিচ্ছি একটু খেয়াল করে দেখো সবাই। বাড়ির কাজ তোমরা যেটা করবে রাজশাহী বোর্ড 2017
7 নং, রাজশাহী বোর্ড 2017 7 নং। এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থী তোমরা ভালো থাকো, এই প্রত্যাশা সবসময় করি। কিন্তু তোমাদের যে বন্ধের মধ্যে বলেছে, এখন আমাদের একটা চলতেছে, করোনা ভাইরাসের কারণে আমাদের ক্লাসগুলো বন্ধ আছে, কিন্তু অনলাইন ক্লাস তো মাশাআল্লাহ অ্যাক্টিভ আছে। তোমরা যদি একটু মনোযোগ দাও, একটু পরিশ্রম করো, অনলাইন ক্লাস থেকেও আমরা ক্লাসের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারবো। এই জন্য আমাদের প্রত্যাশা, আমরা প্রত্যেক শিক্ষকই প্রত্যাশা করি তোমরা শিক্ষার্থীরা একটু অনলাইন ক্লাসের দিকে একটু মনোযোগ হবে, আমাদের ক্লাসগুলো একটু যে মনোযোগ দাও, অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে। কারণ এখন যে চ্যাপ্টারগুলো আমরা এখন করাচ্ছি, হয়তো বা ক্লাসে যদি আবার আল্লাহ তাআলা যদি শুরু করে, আবার যদি পরিবেশ ভালো করে দেয়, ক্লাস যখন শুরু হবে তখন কিন্তু আর এই ক্লাস করার সুযোগ নাও পেতে পারে। এই জন্য তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো। তোমার সাথে আমার যে হোমওয়ার্ক দিয়ে দিলাম সেটা তোমরা ভালো করে করো, এই প্রত্যাশাই করি। তো তোমরা ভালো থাকো, আমার জন্য সকলে দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।